হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত একটি বিশেষ অধ্যায় পড়ব। কি সেটা? আধুনিক বাংলা যুগসন্ধির কবি। কাকে বলা হচ্ছে আধুনিক বাংলা যুগসন্ধির কবি? তিনি স্বয়ং ঈশ্বর গুপ্ত। এবার সেখান থেকে আমরা কি কি পড়ব একবার দেখে নিই। কবি রূপে ঈশ্বর গুপ্ত, সেইটা আমাদের আলোচনায় আসবে। ঈশ্বর গুপ্তের কবিতায় আধুনিকতার লক্ষণ, তার কবি প্রতিভার বিশেষত্ব, সবশেষে পুরো অধ্যায়টার ওপর ছোট্ট করে একটা সামারি বা জিস্ট বা উপসংহার, এবং যেটা আমি সবসময় করে থাকি, প্রশ্নোত্তর আলোচনা। বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতদিন ধরে প্রাচীন এবং মধ্যযুগের যে বাংলা কাব্য আমরা পড়ে এসেছি, সেইখান থেকে যখন ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ এবং অন্যান্য পাশ্চাত্য জাতির আগমন ঘটল এদেশে, যখন বেঙ্গল রেনেসাঁ হলো, আধুনিক যুগে আমরা পা রাখলাম, আধুনিকতার বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন লক্ষণ আমাদের জীবন যাপনে, সাহিত্যে দেখা যেতে লাগলো, যার একটা অঙ্গ হিসেবে বাংলা সাহিত্যের বাহন রূপে আমরা গদ্যকে পেলাম। ঠিক একই রকম ভাবে বাংলা কবিতার ক্ষেত্রেও কিন্তু ধীরে 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 পরিবর্তনের ধাঁচটা আসতে লাগলো। সুতরাং একদিকে পুরনো যুগ, ফেলে আসা যুগের কিছু বৈশিষ্ট্য, এবং আরেক দিকে যে যুগটা আসছে সেই যুগের কিছু বৈশিষ্ট্য, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সেতু বন্ধনের কাজটা যিনি করছেন তাকেই বলা হচ্ছে আধুনিক বাংলা যুগসন্ধির কবি। তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কেমন? এবারে তাহলে আমরা দেখব যে কবি রূপে ঈশ্বর গুপ্ত কি বলা হচ্ছে। দেখো, রায়গুণাকর কবি ভারতচন্দ্র রায়, যিনি অন্নদামঙ্গল লিখছেন, যেটাই মধ্যযুগের বাংলা কাব্যের শেষ বলে ধরে নেওয়া হয়। এখন দেখো, বাংলা সাহিত্য বা ইতিহাসের যখন যুগ বিভাগ করি আমরা, বা একটা যুগ থেকে আরেকটা যুগে যখন আমরা যুগান্তর ঘটছে বলি, তখন কিন্তু এমন নয় যে ঠিক একটা পার্টিকুলার ডেটে এটা ঘটলো, তা কিন্তু নয়। ওভারল্যাপ করে যায়, একটা যুগের বৈশিষ্ট্য আরেকটা যুগের বৈশিষ্ট্যের মধ্যে মিলেমিশে যায়। সুতরাং অন্নদামঙ্গল প্রকাশিত হচ্ছে 1752 খ্রিস্টাব্দে, রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যু 1760 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কবিওয়ালাদের যুগ, অর্থাৎ কবিগান, টপ্পা, কীর্তন, ঢপ কীর্তন, এই বিষয়গুলো চলে আসছে। তোমরা অনেক সময় পুরনো বাংলা সিনেমায় দেখেছো যে কবিগান হচ্ছে, কবির লড়াই হচ্ছে, দুটো দল তৈরি হচ্ছে, তার মধ্যে একজন প্রধান কবিয়াল, তিনি তাৎক্ষণিকভাবে মুখে মুখেই সমকালীন কিছু বিষয়, বা যারা ওই সভায় বসে আছেন তাদেরকে কোনো একটা বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে ছড়া কাটার ভঙ্গিতে কবি গান করছেন, এবং তার সঙ্গে দোহার দিচ্ছে তার দলের বাকিরা। এবার তিনি একটা কিছু যুক্তি আনলেন কোনো একটা বিষয় নিয়ে, আরেকটা যে কবির দল রয়েছে সেখানকার যিনি প্রধান কবিয়াল, তিনি ওই যুক্তির প্রতিযুক্তি আনছেন, ওই রকমই সুরে সুরে ছন্দে ছন্দে, এবং তার সঙ্গে দোহার দিচ্ছে, মানে ধুয়ো দিচ্ছে আর কি, তার দলের বাকিরা। তো এইভাবেই ছন্দে ছন্দে গানে গানে যে কবির লড়াই হতো, সেইগুলোরই বিভিন্ন ধরন হচ্ছে কবি গান, টপ্পা গান, কীর্তন গান, ঢপ কীর্তন, এই জিনিসগুলো। এবার এটা সবসময় যে পরিশীলিত, মার্জিত রূপ হতো তা কিন্তু নয়।
বেশ কিছু সময় হয়তো ব্যক্তিগত আক্রমণ সেটাও যেমন হচ্ছে, বা খুব একটা পরিশীলিত জায়গাতেও হয়তো নেই, সেরকমও হচ্ছে। ফলে এই যে একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ তখনও পুরোপুরি আসতে পারেনি, তার মাঝখানের যে সময়টা যখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা অবক্ষয়ের কাল, নৈতিক অবক্ষয়, মানসিক অবক্ষয়, এই সময়টাতে কবিওয়ালারা তারা বাংলা কাব্যের জগতে পতঙ্গের মতো বিচরণ করছিলেন। অর্থাৎ ছোটখাটো পোকামাকড় যেরকম উড়ে উড়ে বেড়ায় সেরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে ছিল তাদের চলন, তাদের যে রচনা সেইগুলো। সেই অবক্ষয়ের কালে, যেটা আমি এক্ষুনি বললাম যে কবিগান ভালো তাৎক্ষণিক বিষয় নিয়েই করা হচ্ছে, চটজলদি সবার খুব আকর্ষণীয় লাগছে, সেটা সুন্দর লাগছে ডেফিনেটলি, কিন্তু অনেক সময় বা পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে যাচ্ছে। সেই যে নৈতিক অবক্ষয়, মানসিক অবক্ষয়, সেই সময়টাতেই কবি ঈশ্বর গুপ্তের আবির্ভাব ঘটছে। তিনি পুরনো যুগ অর্থাৎ যে যুগটা চলে যাচ্ছে এবং যে যুগটা আসছে, সেই দুই যুগের কবিদের মধ্যে তিনি যেন একটা সেতুর মতো যোগ স্থাপন করলেন। এবং তার কাব্যেই আমরা প্রথম কি পেলাম? বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ যে বাস্তবে আমরা বাস করছি সেই বাস্তবটাকেই কবিতায় তুলে আনা, বাস্তবের মতো করেই। হ্যাঁ, নিশ্চয়ই সেটা ছন্দবদ্ধ হবে, তাতে ছন্দের বিভিন্ন রকম বৈচিত্র্য থাকবে, কিন্তু বস্তুবাদী যে দৃষ্টিভঙ্গি, সবসময় কল্পনা বিলাসিতা নয়, যুক্তিনিষ্ঠতা, বাস্তব নির্ভরতা, এইগুলো প্রথম আমরা ঈশ্বর গুপ্তের কবিতাতেই পেলাম। এবং তাকে যুগসন্ধির কবি এই কারণেই বলা হচ্ছে, কারণ তিনি পুরনো যুগ এবং নতুন যুগ, এই দুটো যুগের মধ্যে একটা সেতু রচনা করছেন। দুটো যুগেরই কিছু কিছু বৈশিষ্ট্য আমরা তার কাব্যে কিন্তু পাবো। এবারে এসো আমরা পরপর করে দেখতে থাকি যে ঈশ্বর গুপ্তের কবিতায় আধুনিকতার কি লক্ষণ দেখা যাচ্ছে। ঈশ্বর গুপ্তের কবিতায় আধুনিকতার যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি কি? সমাজ চেতনা, যুক্তিবাদ, ইতিহাস চেতনা, কবিতাকে সঙ্গীত ধর্মিতা থেকে মুক্ত করবার প্রচেষ্টা এবং স্বাদেশিকতা। এইগুলোই কিন্তু শুধুমাত্র আমাদের দেশের বা বঙ্গদেশের আধুনিকতার লক্ষণ তা কিন্তু নয়, এগুলো সর্বদেশে সর্বকালের আধুনিকতার লক্ষণ। যে যিনি আধুনিক মানুষ হবেন তথা আধুনিক সাহিত্য যিনি রচনা করবেন, তার রচনায় সমাজ চেতনার প্রকাশ ঘটবে। অর্থাৎ যে সমাজে বসে, যে সময়ে বসে তিনি সাহিত্য রচনা করছেন, সেটা কাব্য হতে পারে, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, যাই বলো না কেন, সেই সময়টার প্রতিফলন, সেই সমাজটার তখনকার আচার বিচার, সংস্কার, পোশাক, সেই সমস্ত কিছুর প্রতিফলন তার সাহিত্যে থাকতে বাধ্য। এটা কি বলা হচ্ছে? সমাজ চেতনা। নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যুক্তিবাদ। অর্থাৎ আধুনিক মানুষ কখনোই কারোর বলে দেওয়া কথাকেই বিশ্বাস করে আঁকড়ে ধরে বসে থাকবে না, বরং সেটাকে সে নিজের যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যাচাই করে নেবে যে হ্যাঁ এটাই ঠিক। এটা কি বলা হচ্ছে? যুক্তিবাদ। সেই যুক্তিবাদের প্রতিষ্ঠা ঘটবে তার সাহিত্যে। এবং অবশ্যই যেহেতু শিকড়ের সঙ্গে জুড়ে থাকতে হয় আমাদের, শিকড় বিচ্ছিন্ন হলে আমরা ভাসতে ভাসতে কে কোথায় চলে যেতাম। সেই জন্য ইতিহাস চেতনা কিন্তু অবশ্যই দরকার। অর্থাৎ যখনই আমরা কোনো সাহিত্য রচনা করছি, আধুনিক সাহিত্য, তখনই আমরা তাকে বলবো যেখানে সেই সাহিত্যের মধ্যে পুরনো দিনের কথা,
আগেকার দিনে কিরকম ছিল সেই রেফারেন্সটাও থাকবে, যাতে বোঝা যায় যে হ্যাঁ, আমি আমার শিকড়ের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে জুড়ে আছি। আর 4 নম্বর পয়েন্টটা দেখো, কবিতাকে সঙ্গীত ধর্মিতা থেকে মুক্ত করবার চেষ্টা। একটু আগেই আমি কবিওয়ালাদের কথা বলছিলাম, অর্থাৎ কবিগান, টপ্পা, ঢপ কীর্তন, এগুলো বেসিক্যালি কবিতা হয়েও গান। কিন্তু আধুনিক কবিতা শুধু কবিতাই হবে, সেটা কিন্তু কোনো সুরেলা গান হবে না। ঈশ্বরগুপ্তই প্রথম চেষ্টা করলেন কবিতাকে সঙ্গীতময়তা থেকে মুক্ত করবার জন্য, কারণ এটা আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য। আর যেটা স্বাদেশিকতা, অর্থাৎ তুমি যে দেশে বাস করছো সেই দেশের প্রতি, সেই দেশের সম্পদের প্রতি, ফুল, ফল, আলো, বাতাস, গাছপালা এবং মানুষজন, যাদেরকে নিয়ে এই দেশটা গড়ে উঠেছে, সেই দেশের প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা তথা এক কথায় বলতে গেলে স্বাদেশিকতার প্রকাশ, এটাও কিন্তু আধুনিকতার অন্যতম এক বৈশিষ্ট্য। তাহলে মোটামুটি ভাবে এই 5টাকেই বলা হয় আধুনিকতার যে লক্ষণ, যে বৈশিষ্ট্য, যেগুলো আমরা ঈশ্বরগুপ্তের কবিতায় পাচ্ছি। এবারে পরপর আমরা দেখব যে কিভাবে ঈশ্বরগুপ্তের কবিতায় সমাজ চেতনা ধরা দিচ্ছে বা যুক্তিবাদের প্রতিষ্ঠা হচ্ছে ইত্যাদি। আমি এখানে হেডিংটাই যেটা করে দিয়েছি কবি প্রতিভার বিশেষত্ব, এই হেডিং এর আন্ডারেই পরপর আমরা 5টা যে সাব হেডিং করলাম এই মাত্র, যে আধুনিকতার 5টি লক্ষণ কিভাবে তার কবিতায় এসেছে আমরা দেখে নেব। প্রথমেই যেটা সমকালীন সমাজ জীবন, এটা আমি বোল্ড করেছি, আন্ডারলাইনও করে দিলাম। দেখো শুরুটাই হচ্ছে কিভাবে, সাংবাদিক হিসেবে গুপ্ত কবি। গুপ্ত কবি মানে ঈশ্বরগুপ্তকে বলা হচ্ছে। সাংবাদিক কেন? 19বিংশ শতাব্দীতে পরপর অনেক সাময়িক পত্রপত্রিকা, অর্থাৎ এখনকার দিনের ভাষায় খবরের কাগজ, কোনোটা হয়তো মাসে বেরোচ্ছে, কোনোটা হয়তো ত্রৈমাসিক 3 মাসে একবার বেরোচ্ছে, কোনোটা হয়তো পাক্ষিক 2 সপ্তাহে একবার বেরোচ্ছে, ফলে অনেক অনেক সাময়িক পত্রপত্রিকা প্রকাশিত হতে শুরু করেছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে সংবাদ প্রভাকর। সেই সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন কবি ঈশ্বরগুপ্ত। সুতরাং এটা তার ক্ষেত্রে আর একটা সুবিধাজনক দিক হিসেবে কাজ করেছে, কারণ একে কবি হিসেবে তিনি সমাজ জীবনকে তুলে ধরতে দায়বদ্ধ, তার উপরে তিনি যেহেতু নিজে সাংবাদিক এবং একটা খবরের কাগজ চালাচ্ছেন, ফলে তার কাছে কিন্তু সমকালীন সমাজ জীবনের খবর অনেক বেশি বেশি করে আসছে। এবার তার দক্ষতাটা কোথায়? সমকালীন সমাজ জীবন যখন তিনি প্রকাশ করছেন, আমরা দেখছি সেই বিষয়ে তার তীক্ষ্ণ সচেতনতার পরিচয়। একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে থাকা নানান বিষয়, সেটা ষড়ঋতুর সৌন্দর্য হতে পারে, বা আনারস হতে পারে, ইংরেজি নববর্ষ সেটাও হতে পারে, পিঠে পুলি সেটাও হতে পারে, বা যেটা মানুষে খায় তোপসে মাছ সেটাও হতে পারে। সেই সমস্ত কিছু, অর্থাৎ দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে থাকা প্রতিটা বিষয়ে তার কাব্যে উঠে এসেছে অত্যন্ত সচেতনভাবে। কোনোটাকেই তিনি কিন্তু অবহেলা দৃষ্টিতে দেখেননি। এবং এই যে তোমার আমার দৈনন্দিন জীবনের সঙ্গে পরিচিত বিষয়, দেখবে যখনই আমরা যে সাহিত্যে পাবো, তখনই সেই সাহিত্য আমাদের আলাদা একটা ভালো লাগার জায়গা তৈরি করবে। তো এখানে ঈশ্বরগুপ্তের কবি প্রতিভার অভিনবত্ব, যে প্রাত্যহিক জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন বিষয়। এখন দেখো ষড়ঋতু সৌন্দর্য সব কবিই লিখছেন,
কিন্তু তারই পাশাপাশি আনারসকে নিয়ে কবিতা, তোপসে মাছকে নিয়ে কবিতা, পিঠে পুলিকে নিয়ে কবিতা, এই রকমটা কে লেখেন? এই রকমটাই লেখেন হচ্ছে ঈশ্বর গুপ্ত। আবার কি, সমাজের পরস্পর বিরোধী আচার দেখে তিনি কিন্তু স্থির থাকতে পারছেন না। তিনি কি লিখছেন? তিনি লিখছেন, একদিকে কোষাকুষি আয়োজন নানা, আর দিকে টেবিলে ডেবিল খায় খানা। অর্থাৎ পরস্পর বিরোধী আচারটা কিরকম? একদিকে কোষাকুষি, তোমরা সবাই জানো যে পুজোর সময় লাগে কোষাকুষি। তাহলে একদিকে তুমি একবারে খুব দেখাচ্ছ ধার্মিক, ধর্মনিষ্ঠ, খুব একদম আচার সংস্কার মেনে সমস্ত পূজা বিধি পালন করছো, কোষাকুষি সমস্ত আয়োজন। আবার অন্যদিকে সেই তুমি টেবিল চেয়ারে বসে ইংরেজদের অন্ধ অনুকরণ করছো, ডেবিল খাচ্ছ। এটা পুরনো বাংলা বলে উনি ডেবিল লিখেছেন, আমরা যেটাকে ডেভিল বলি। এগ ডেভিল, তোমরা সবাই শুনেছো কথাটা। ডিমের ডেভিল, যেটা ডিমের ডেভিলও হতে পারে, মাংসের ডেভিলও হতে পারে। টেবিল চেয়ারে বসে খাবার খাওয়াটা কিন্তু বাঙালিদের রেওয়াজ নয়, এটা কিন্তু পাশ্চাত্য রেওয়াজ। ফলে একদিকে তুমি দেখাচ্ছ যে তুমি ধর্মনিষ্ঠ বাঙালি, কোষাকুষি আরো নানা রকম বাসনপত্র নিয়ে, পুষ্পপত্র, শাঁখ, সমস্ত কিছু নিয়ে তুমি একদম পূজা অর্চনা করছো, দেখাচ্ছ যে তুমি কত ধর্মনিষ্ঠ হিন্দু বাঙালি। আবার আরেক দিকে সেই তুমি খানা খাচ্ছ টেবিল চেয়ারে বসে, এবং কি খানা খাচ্ছ? যেটা পাশ্চাত্য জাতির মানুষ খেয়ে থাকে, অর্থাৎ ডেভিল খাচ্ছ। এটাই সমাজের সেই পরস্পর বিরোধী আচার, যেটাও তার নজর এড়াচ্ছে না। কেমন? এবারে আমরা কি দেখছি? যুক্তিবাদী মানসিকতার প্রকাশ। যুক্তিবাদী মানসিকতার প্রকাশ ঈশ্বর গুপ্তের কোন ধরনের কবিতায় সবচেয়ে বেশি দেখা গেছে? ঈশ্বর বিষয়ক কবিতার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। সে ঈশ্বরের প্রতি তার অভিমান হয়েছে সেটাকেও যেমন প্রকাশ করছেন, তেমনি তিনি যখন নিজে কোনো কারণে একটু বিলাসিতা করছেন, সেই বিলাসিতার ব্যাখ্যাও তিনি যুক্তির আশ্রয়ে প্রকাশ করছেন। অর্থাৎ ঈশ্বর, তিনিও যে সবসময় সব রকম দোষের ঊর্ধ্বে, আমার মনে হচ্ছে তা নয়। আমার কোনো কারণে ঈশ্বরের প্রতি অভিমান হয়েছে, ভক্তেরই তো ঈশ্বরের প্রতি অভিমান হওয়া সাজে, যে সত্যিকারের ভক্ত। তো ঈশ্বর ভক্ত হিসেবে ভগবানের প্রতি কোনো কারণে তার যে অভিমানটা হয়েছে, সেটাও তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তোমার এই আচরণের জন্যই আমার অভিমান হয়েছে, তোমার এইটা করাটা ঠিক হয়নি আমার সঙ্গে। আবার যখন তিনি কোনো কারণে হয়তো একটু বিলাসপূর্ণ জীবন যাপন করছেন, সেটাও কেন করছেন? এই বিলাসিতাটা আমার দরকার, আমি হয়তো কিছু একটা পেয়েছি, কিছু একটা কাজ করে সাফল্য অর্জন করেছি, এইটাকে আমি একটু বিলাসিতার মধ্যে দিয়ে উদযাপন করব। সুতরাং ঈশ্বরের প্রতি অভিমানী বলো বা নিজের বিলাসিতার ব্যাখ্যাই বলো, সেই সব কিছুই তিনি কিন্তু যুক্তির আশ্রয়ে প্রকাশ করছেন। ফলে এইখানেই তার যুক্তিবাদী মানসিকতার প্রকাশ ঘটছে। এবার যেটা বলছিলাম, যে ইতিহাস চেতনা, অর্থাৎ আমি যে আমার শিকড়ের সঙ্গে জুড়ে আছি, আমি যে আমার ঐতিহ্যের সঙ্গে পরিচিত, আমি যে শিকড় ছিন্ন কেউ নই, এইটা বোঝা যাবে কখন? যখন আমার সাহিত্যে সমকালীন বিষয়টাও আসবে এবং তার আগে আগে ঘটে যাওয়া বিষয়গুলো ধরা পড়বে। ঈশ্বর গুপ্তের কবিতায় যেরকম নীলকর সাহেবদের যে অত্যাচার, শিখদের যুদ্ধ, বর্মা যুদ্ধ, এই যে ঐতিহাসিক প্রসঙ্গগুলো আসছে, এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা তার কাব্যে
ইতিহাস চেতনার পরিচয় পাচ্ছি। তাহলে 3টে পয়েন্ট আমাদের অলরেডি হয়ে গেল। এবারে আমরা যেটা দেখছি যে ঈশ্বরগুপ্ত তার কবিতাকে সম্পূর্ণ ধর্ম ভাব মুক্ত করেছেন। তার কাব্যে ধর্মই বলো বা ঈশ্বরই বলো, সবটাই কিন্তু মানব ভাবনার অংশ হিসেবেই গুরুত্ব পেয়েছে। অর্থাৎ ধর্ম তখনই ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে যখন আমি অর্থাৎ মানুষ তাকে ধর্ম হিসেবে ভাববে। ঈশ্বর হিসেবে তিনি তখনই প্রতিষ্ঠা পাবেন যখন মানুষ তাকে প্রতিষ্ঠা দেবে। সুতরাং তিনি তার কবিতাকে সম্পূর্ণ ধর্ম ভাব মুক্ত করছেন। ধর্ম বা ঈশ্বর সবটাই যে আমাদেরই চেতনার অংশ, আমাদেরই মানসিক ভাবনার প্রতিফলন মাত্র, সেইটা তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এবারে যেটা নেক্সট, সেটা হচ্ছে কবিতাকে সঙ্গীত ধর্মিতা থেকে মুক্ত করবার প্রচেষ্টা। কিভাবে করছেন? বাক্য বিন্যাসের দেশজ রীতি, এটা নাম্বার 1, এবং বস্তু নির্ভর সাধারণ বুদ্ধির সরসতার সাহায্যে। তাহলে এটা হচ্ছে নাম্বার 2। তাহলে এমন ভাবে বাক্য বিন্যস্ত করব, ঠিক যেভাবে বাঙালিরা কথাবার্তা বলে থাকে, ঠিক সেই আমাদের কথাবার্তার ধরনটাকে তিনি কাব্যে আনছেন। আর কথাবার্তা আমরা নিশ্চয়ই গান গেয়ে গেয়ে কথা বলি না, সেই জন্যেই একদম দেশীয় রীতির কথাবার্তার ধরনটাকে যখন আনছেন, তখন কবিতাটা সঙ্গীতের প্রভাব থেকে মুক্ত হচ্ছে। এবং বস্তু নির্ভরতা, একেবারে দৈনন্দিন বিষয়, বস্তু বিষয় কবিতা, খুব কমন সেন্সের প্রয়োগ, এবং সেটাকেই সরসতার সঙ্গে বেশ পড়তে ভালো লাগে, এই রকম ভাবে তিনি যখন প্রকাশ করছেন, তখনই কবিতা সঙ্গীত ধর্ম ছেড়ে কবিতার ধর্মকে অবলম্বন করতে পারছে। যার জন্যই আমি দেখো এবার আনছি কবিতার বিষয়বস্তু কি বাছছেন তিনি। নিতান্ত তুচ্ছ অথচ অতি পরিচিত বস্তুকে নিয়ে তিনি একের পর এক সরস কবিতা রচনা করছেন, যেটা আমি একটু আগে বলছিলাম না, যে বস্তু নির্ভর কবিতা। সেই জন্যেই বিষয়বস্তুতে আমরা দেখছি যে খুব তুচ্ছ অতি পরিচিত সেইগুলোকেই কবিতায় আনছেন, কিন্তু এমন মজাদার ভঙ্গিতে আনছেন যেটা পড়তে আমাদের ভালো লাগছে। এর পরেরটা তোমরা অলরেডি দেখে ফেলেছো এবং হয়তো একটু আশ্চর্য হয়েই ভাবছো। আশ্চর্য হবার কিছুই নেই, এখানে ঠিকই পড়েছো তোমরা। পাঁঠা, যে পাঁঠার মাংস আমরা খাই, সেই পাঁঠা প্রসঙ্গে তিনি কি বলছেন? রসময় রসভরা রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। মানে কতটা কবি প্রতিভা থাকলে এরকম ভাবে লেখা সম্ভব, একবার সময় পেলে একটু ভেবো। যে পাঁঠার মাংস আমরা খাচ্ছি, তিনি সেই পাঁঠাকে নিয়েই লিখছেন যে তুমি রসময়, রসভরা, রসের ছাগল। দেখবে দোকানে মাংস কিনতে গিয়ে অনেকে বলেন যে কচি পাঁঠার মাংস দিও, আবার কেউ হয়তো রেওয়াজি মাংস খেতে পছন্দ করেন। সুতরাং যেটাই হোক না কেন, মাংস রান্না হলে, সে কষা মাংস বলো, বিরিয়ানি বলো, মাংসের ঝোল বলো, সেটা রসালো বস্তু একটা আমাদের কাছে, রসনার তৃপ্তি ঘটায় সেটা। সেই জন্যেই তিনি বলছেন যে ছাগল কেমন না, সে রসময়, রসভরা, রসের ছাগল, যার জন্য তিনি পাগল হয়েছেন একেবারে। অর্থাৎ মাংস দেখলে তিনি আর স্থির থাকতে পারেন না, এই রকম। আবার আনারস, আনারসকে নিয়ে কি লিখছেন? আনারসকে নিয়ে লিখছেন বন হতে এলো এক
টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর। আমি যখন ধাঁধা পড়িয়েছি সেখানেও কিন্তু এই বিষয়টা আমি এনেছি যে বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। তিনি সেই যে লোকপ্রচলিত ধাঁধা সেই ধরনটাকেই আনছেন তার কবিতায়। আনারস সম্পর্কে তিনিও বলছেন যে বন থেকে এক সুন্দর দেখতে টিয়া পাখি বেরিয়ে এলো, যার মাথার ওপর সোনার টোপর শোভা পাচ্ছে। আনারস দেখতে সবুজ, কিন্তু তার মাথার ওপরে যে পত্রগুচ্ছ থাকে সেটা সোনালী রঙের। সেই জন্যেই আনারসকে বলা হচ্ছে এক সুন্দর দেখতে টিয়া পাখি, যার মাথায় সোনার টোপর। ফলে এই যে তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি, বস্তু নির্ভরতা এবং সমস্ত রকম কল্পনাকে বাদ দিয়ে যুক্তিগ্রাহ্যতা আর সরস ভঙ্গি, এই সমস্ত কিছুর জন্যই ঈশ্বরগুপ্তের কাব্য অনন্য সাধারণ হয়ে উঠছে। এবারে কি স্বাদেশিকতা। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ঈশ্বরগুপ্তের কবিতায় আধুনিকতার যে লক্ষণগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নম্বর পয়েন্ট ছিল স্বাদেশিকতা। সেখানে কিরকম ভাবে সেটা আসছে? ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করছেন, নিশ্চয়ই পরাধীন ভারতীয় হিসেবে সেটা করাটা খুব স্বাভাবিক, কারণ ব্রিটিশরা আমাদের দেশে শাসনের নামে শোষণ চালাচ্ছে। বৈষম্যমূলক যে নীতি তারা গ্রহণ করেছে, আমরা প্রতি মুহূর্তে অত্যাচারিত পীড়িত হচ্ছি। সুতরাং ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে তিনি কথা বলবেন, খুব স্বাভাবিক। তারই পাশাপাশি আর কারা তার আক্রমণের লক্ষ্য হচ্ছেন? বিদেশি মনোভাবাপন্ন বাঙালি যারা, অর্থাৎ যারা ইংরেজদের তোষামত করে চলতে পছন্দ করে, যাতে ইংরেজদের তোষামত করলে তাদের আখের গোছাতে পারে তারা, এবং তারা এই যে টেবিল চেয়ারে বসে কাঁটা চামচে করে খাবার খাচ্ছে, ইংরেজি ছাড়া কথা বলতে পারছে না, বা অনেক সময় দেশীয় আচার আচরণ তারা পরিত্যাগ করছে, বাঙালি হিসেবে তারা নিজেদের পরিচয় দিতে ঘৃণা বোধ করছে, এই বিষয়গুলো ঈশ্বরগুপ্তকে কাঁটার মতো বিঁধছে। সেজন্য একদিকে ব্রিটিশ রাজশক্তি এবং অন্যদিকে বিদেশি মনোভাবাপন্ন বাঙালিদেরকে নিয়ে তিনি বিদ্রূপ করছেন, পরিহাস করছেন, ব্যঙ্গ করছেন, আর তারই পাশাপাশি নিজের দেশ এবং নিজের ভাষা, মাতৃভাষা বাংলার প্রতি তার গভীর মমত্ব প্রকাশিত হয়েছে। এই সবটা মিলেই তার কাব্যে আমরা স্বাদেশিকতার পরিচয়টাকে চিনে নিতে পারছি। তেমন অর্থাৎ আমি যেমন ব্রিটিশদের ঘৃণা করি, বিদেশিদের যারা অনুকরণ করছে সেই বাঙালিদের যেমন আমি অপছন্দ করি, তেমনি আমি নিজে বাঙালি, আমি বাংলা ভাষার কবি, এইটা বলতেও আমি গর্ববোধ করি। এই দুয়ে মিলে তার কাব্যে স্বাদেশিকতার পরিচয় উঠে আসছে। এসব সত্ত্বেও একটা দুটো ছোটখাটো ত্রুটি বা তার বৈশিষ্ট্য বলো, রক্ষণশীলতা তার কাব্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিরকম? স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহের বিরোধিতা করতে দেখা গেছে তাকে। এখন আমি যেটা বলবো যে ইংরেজরা যখন আমাদের দেশে এলেন, তাদের সংসর্গে, তাদের সংস্পর্শে এসে আমরা যে বৈশিষ্ট্যগুলো গ্রহণ করলাম সেগুলো সবকটাই যে খারাপ তা নয়। হ্যাঁ, অন্ধ অনুকরণ 100 বার খারাপ। যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে মেলে না, সেটা যদি আমি এখন করতে চাই তাহলে সেটা অন্ধ অনুকরণ, হাস্যকর, সেজন্য আমি নিশ্চয়ই বিদ্রূপের পাত্র হব। কিন্তু যেটা সত্যি সত্যি ভালো, যেমন ধরো আগেকার দিনে
মেয়েদের পড়াশোনা করা বারণ ছিল, মেয়েরা স্কুলে যেতে পারবে না। কিন্তু এই ইংরেজ আমলেই স্ত্রী শিক্ষার প্রচলন ঘটল। সেক্ষেত্রে যেমন বেথুন সাহেব, তেমনি তার সহযোগী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার এই যে ধরো বিধবা বিবাহ, অর্থাৎ খুব কম বয়সে বিধবা হচ্ছে যে মেয়েটি, তার বাকি জীবনটা যে কি কষ্টকর সেইটা যখন দেখছেন বিদ্যাসাগর মশাই, তিনি তখন এর বিরোধিতা করেই বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করছেন, এবং তার আন্দোলনে শিলমোহর দিচ্ছে কিন্তু ব্রিটিশ সরকারই। এই দুটো বিষয়কে, এই যে স্ত্রী শিক্ষার প্রচলন বা বিধবা বিবাহের প্রবর্তন, এই দুটো বিষয়কে ঈশ্বরগুপ্ত তার ব্যক্তিগত রক্ষণশীলতার কারণে মেনে নিতে পারছেন না, তাই বিরোধিতা করছেন। ইংরেজি শেখা যেসব মেয়ে, তাদের প্রতি কটাক্ষ করছেন তিনি, অর্থাৎ একটু উপহাস করে কি বলছেন, আমি একটা উদ্ধৃতি এনেছি। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। অর্থাৎ আগেকার দিনের মেয়েরা তারা অনেক ভালো ছিল, ধর্ম কর্ম পূজার্চনা ব্রত ইত্যাদি নিয়ে খুব ভালো ছিল, কিন্তু বেথুন সাহেব এসে সব শেষ করেছেন, আর তুমি তেমন করে মেয়েদেরকে সেইভাবে পাবে না। এখন এটা বলাটাও ঠিক না, কারণ ইংরেজি শিখলেই সবাই যে তাদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে এমনটা নয়। ইংরেজি শিখেও আমার শিক্ষার প্রসার হচ্ছে, আমি অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকময় জগতে প্রবেশ করছি, যে অধিকার সবার আছে, ছেলে মেয়ে নির্বিশেষে জ্ঞানের আলোকে আলোকিত হবার অধিকার আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার, মৌলিক অধিকার। সুতরাং হ্যাঁ, আগেকার দিনে মেয়েরা যেরকম এক হাত ঘোমটা দিয়ে থাকতো, যা বলা হতো তাই করে নিত, সেই রকমটা হয়তো করবে না। অনেক সময় তাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছে। এই যে সতীদাহ, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে পুণ্যের লোভ দেখিয়ে জোর করে জ্যান্ত অবস্থায় স্বামীর চিতায় পুড়িয়ে মারা, এর থেকে পাশবিক বোধহয় আর কিছু হতে পারে না। সেইগুলো বন্ধ হয়েছে। মেয়েরা আস্তে আস্তে বুঝতে শিখেছে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং একা বেথুন, দেখো বেথুনটা আমি সিঙ্গল কোটে করেছি, অর্থাৎ বেথুন সাহেব, তিনি এসে যে সব শেষ করেছেন তেমনটাও কিন্তু বলা যায় না। সুতরাং আগেকার মেয়েরা তাদের মতো করেছিলেন, এখনকার মেয়েরা পড়াশোনা শিখছে মানেই তারা যে শিকড় বিচ্ছিন্ন হয়ে যাবে, সংস্কৃতিকে ঘৃণা করতে শিখবে, তেমনটাও নয়, কিন্তু জ্ঞানের আলোক প্রাপ্ত হচ্ছে। কিন্তু যেটা বললাম যে এই সবটাই তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত রক্ষণশীলতা, তার ব্যক্তিগত ব্যাপার এটা। এরপর যেটা আসছে যে বিষয়বস্তু এবং আঙ্গিকে তিনি স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন, আবার প্রবাদ প্রবচনের ব্যবহারেও তার দক্ষতার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিষয়বস্তু তো আমি দেখলামই যে পাঁঠাকে নিয়ে লিখছেন, আনারসকে নিয়ে লিখছেন, ইংরেজি নববর্ষকে নিয়ে লিখছেন, আঙ্গিকেও বৈচিত্র্য, তার জন্য একদম বস্তু নির্ভরতার কারণে সঙ্গীতময়তা থেকে তিনি আলাদা করছেন। কাব্য কাব্যই, সেটা গান নয়। ফলে এই দিকগুলোতে তার স্বাতন্ত্র্যের পরিচয়। আর কি, তিনি যেহেতু সমাজ সচেতন কবি, সেই জন্য সমাজে যে প্রবাদ প্রবচনগুলো প্রচলিত সেইগুলোর ব্যবহারও তিনি সচেতনভাবেই করছেন। আবারও আমি একটা উদ্ধৃতি এনেছি, সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। দেখবে এই কথাটা আমরা এখনো কিন্তু ব্যবহার করি, যে আমাদের বঙ্গদেশ এত ভঙ্গ, অর্থাৎ এত বৈচিত্র্য আছে আমাদের বাংলাদেশে, তা সত্ত্বেও আমাদের বাংলাদেশ কিন্তু রঙ্গময়,
অর্থাৎ খুব সুন্দর, সৌন্দর্যময় আমাদের এই বাংলাদেশ। দেখবে এখনো আমরা কথায় কথায় বলি যে এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। এত রকম বৈচিত্র্যের সমাহারের মধ্যেও আমাদের বাংলাদেশ তার মতো করে সৌন্দর্যময়। তেমন এবার আর একটা ছোট্ট যে বৈশিষ্ট্য আমরা দেখব, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অনুপ্রাসের বা শ্লেষ বা যমক, এগুলো হচ্ছে ভাষার এক একটা অলংকার। ছেলে মেয়ে অর্থাৎ আমরা সবাই যেরকম সাজতে গুজতে পছন্দ করি, তার জন্য পোশাক পরিচ্ছদের সঙ্গে উপযুক্ত গয়নাগাটি ব্যবহারও আমরা করি, তেমনি ভাষাটাকেও যখন তুমি সাজাচ্ছ তখন তার মধ্যে অলংকারের প্রয়োগ করতে হয়। অনুপ্রাস আছে, যমক আছে, উপমা, রূপক, শ্লেষ, এগুলো এক একটা ভাষার অলংকার, যেগুলো পরিমাণ মতো ব্যবহার করলেই ভাষাটা সুন্দর সুষমাময় হয়ে ওঠে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি এই অলংকারের অতিরিক্ত প্রয়োগ তার কবিতাকে কিছুটা হলেও ভারাক্রান্ত বা জর্জরিত করেছে। দেখো, এটা হবেই। আমি যেটা শুরুতেই বললাম যে তিনি যুগসন্ধির কবি। একটা যুগ শেষ হচ্ছে, আরেকটা যুগ প্রায় আসছে, পুরোটা এসে পড়েনি। তার কাছে আধুনিক যুগের কোনো কাব্য কিন্তু নেই যে এই রকম ভাবে লেখা যেতে পারে। তিনি সাংবাদিক, সংবাদপত্র সম্পাদনা করেন, সমাজটাকে তোমার আমার থেকে বেশি খুঁটিয়ে দেখেন। ফলে নানা দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়ে তিনি যখন সম্পূর্ণ অন্যভাবে আধুনিক ভাবনা চিন্তা নিয়ে কাব্য রচনা করতে যাচ্ছেন, তখন তাতে একটা দুটো এরকম দোষ ঘটবে না, এটা হতেই পারে না। কারণ যে মানুষ কাজ করে সেই মানুষেরই ভুল হয়, আর যে কাজ করে না তার তো ভুলের সম্ভাবনাই নেই। ফলে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু আমি যেটা বললাম অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে এটা হয়েছে। এরপরে যেরকম বলেছিলাম যে পুরোটা মিলিয়ে তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে ঈশ্বরগুপ্ত এই আধুনিক যুগেরই সৃষ্টি, অর্থাৎ এমন একটা যুগ, যে যুগটা, যে সময়টা দুটো যুগের সন্ধিক্ষণ। ফলে একটা যুগ যখন শেষ হয়ে যাচ্ছে, তার যে অবক্ষয় সেটাকেও তিনি যেমন ধারণ করছেন, যার জন্য স্ত্রী শিক্ষা বা বিধবা বিবাহকে মেনে নিতে পারছেন না। আবার যে যুগটা আসছে সেই যুগের যুক্তিবাদ, সেই যুগের ইতিহাস চেতনা, স্বাদেশিকতা, সেইটাকেও ধারণ করছেন তিনি। আমি এখানে বুঝিয়েও দিয়েছি, যুগসন্ধির কবি হিসেবে তিনি একদিকে যেমন পুরনো ধ্যান ধারণা বলো, মানসিকতা বা অলংকার উপমা প্রয়োগের দিক থেকে মুখ ফেরাতে পারেননি। এই যে অতিরিক্ত প্রয়োগ হয়ে যাচ্ছে অনুপ্রাসের, শ্লেষের, যমকের, এগুলো সবই প্রাচীনত্বের লক্ষণ। তিনি সেইটাকে একেবারে ঝেড়ে ফেলতে পারছেন না, কারণ তিনি তো ওই যুগেরই সৃষ্টি। ফলে পুরনো ধ্যান ধারণাকেও কিছু কিছু আঁকড়ে ধরছেন। অলংকার উপমা প্রয়োগের ক্ষেত্রে হয়তো কোথাও অতিরিক্ততা চলে আসছে। আবার একই সঙ্গে বিষয়বস্তু এবং শব্দের আধুনিক ব্যবহার, সংবাদ প্রভাকরের সম্পাদক হিসেবে সাংবাদিক সুলভ মানসিকতা নিয়ে নতুন যুগের আগমন বার্তাও তিনি ঘোষণা করেছেন। পুরনোটাও যেমন ঝেড়ে ফেলতে পারেননি, সম্ভব নয় সেটা। আমি যে যুগের মানুষ, সেই যুগে যখন পুরনো রীতি নীতি ধ্যান ধারণা চলছে, আমি সেটাকে একদিনে উপড়ে ফেলতে পারবো না, আমার মধ্যে সেটা চলে আসবে। কিন্তু পাশাপাশি আমি সংবাদ প্রভাকরের সম্পাদক, ফলে সাংবাদিক সুলভ যে দৃষ্টিভঙ্গি, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি নতুন যুগের আগমন বার্তা ঘোষণা করছি, এবং সেখানে
বিষয়বস্তু এবং শব্দের প্রয়োগটাই হচ্ছে আধুনিকভাবে। এই দুটো মিলিয়েই তাকে আমরা বলছি যুগসন্ধির কবি। কেমন? ক্লিয়ার সবার কাছে? এবারে তাহলে চলো আমরা প্রশ্নোত্তর আলোচনায় চলে যাই। প্রথম কোয়েশ্চেন কি আসছে? ঈশ্বর গুপ্তের পরিচয় দাও। 2 নম্বর রয়েছে একদম প্রথম দিকে ঈশ্বর গুপ্ত সম্পর্কে যেটা বলা হয়েছিল যে ভারতচন্দ্র চলে যাবার পর কবিওয়ালাদের গান যখন বাংলা কাব্যের জগতে ইতস্তত বিক্ষিপ্তভাবে পতঙ্গের মতো বিচরণ করছে, তখনই ঈশ্বর গুপ্তের আবির্ভাব হলো, কিভাবে ওই জায়গাটাকে তুমি আনছো। পার্ট কোয়েশ্চেন এসেছে তার কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো, এখানে 3 নম্বর। ফলে ঈশ্বর গুপ্তের কবিতায় আধুনিকতার কি কি লক্ষণ, স্টার মার্ক দিয়ে দিয়ে আমি যে 5টা লক্ষণ এনেছি এবং সেটার যে ব্যাখ্যা সেইটা তুমি করছো। ফলে অল টুগেদার একটা 5 মার্কসের কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 2 কি আসছে? ঈশ্বর গুপ্তের কবি প্রতিভার অভিনবত্বের পরিচয় দাও। এটা একটাই ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন। এখানে ওই ঈশ্বর গুপ্ত যুগসন্ধির কবি, তার সময়টাকে তুমি বলছো, আধুনিকতার কি কি লক্ষণ সেটাকে প্রথমে এক জায়গায় আনছো, তারপর সেটাকে ব্যাখ্যা করতে করতে যাচ্ছ এবং সব শেষে একটা উপসংহার টানছো যে প্রাচীন রীতি, প্রাচীন ধ্যান ধারণা সেগুলোকেও একেবারেই যেমন বর্জন করতে পারেননি, কিছুটা হলেও থেকে গেছে, তেমনি শব্দ, বিষয়বস্তু, আঙ্গিক এগুলোর আধুনিক ব্যবহার এবং সাংবাদিক সুলভ দৃষ্টিভঙ্গি সবটা মিলিয়েই তার কবি প্রতিভার অভিনবত্ব বা অনন্য সাধারণত্ব। কোয়েশ্চেন নাম্বার 3, ঈশ্বর গুপ্তের কবি প্রতিভার বিশেষত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর রয়েছে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন? 2 নম্বর রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানটাতে তুমি একদম ভেঙে নেবে যে ঈশ্বর গুপ্ত 19বিংশ শতাব্দীর কবি, তার কবিতায় আধুনিকতার এই লক্ষণ আমরা পাচ্ছি, লক্ষণগুলো বলে নিয়ে ব্যাখ্যা অবধি শেষ করবে। এবার যুগসন্ধির কবি বলা হয় কেন, উপসংহার অংশটা যেটা আমি দিয়েছি সেই অংশটা, অর্থাৎ প্রাচীন যুগের বৈশিষ্ট্য, আধুনিক যুগের বৈশিষ্ট্য দুটোই তার কাব্যে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি, সংমিশ্রিত হচ্ছে। তিনি প্রাচীন এবং আধুনিক যুগের মধ্যে সেতু বন্ধনের কাজটা করছেন, তাই জন্যই তাকে বলা হচ্ছে যুগসন্ধির কবি। এটাও 3+2 5 মার্কস। তাহলে যতগুলো কোয়েশ্চেনই আমরা দেখলাম সবকটাই কিন্তু 5 মার্কস, কারণ তোমরা এতদিনে সবাই জেনে গেছো যে ক্লাস 11 এর 2nd সেমিস্টার, সেখানে কিন্তু কোনো 1 মার্কের কোয়েশ্চেন থাকছে না। 2 বা 3 তাও সেগুলো আলাদা করে থাকবে না, পার্ট কোয়েশ্চেন হিসেবেই থাকবে। হয় 2+3 5, 3+2 5 বা একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন হিসেবেই কিন্তু তোমরা পাবে। সেইভাবেই পড়া করবে যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই চ্যাপ্টারটা আমার এখানেই শেষ। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই সমস্ত লজ্জা, ভয়, দ্বিধা, সংশয় দূরে সরিয়ে রেখে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন জায়গাটা বুঝতে পারোনি বা কি অসুবিধা আছে, আমি সেখানেই রিপ্লাই দিয়ে দেব। বা কারো যদি মনে হয় যে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, টপমেটের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সুতরাং টপমেটও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে বাংলাটাকে কিভাবে সহজ করে তুমি পড়তে পারো, কিভাবে তুমি সময়টাকে বেঁধে নিয়ে বাংলা বিষয় পড়তে পারো বা ভবিষ্যতে কিভাবে এই বিষয়টাকে নিয়ে এগোতে পারো। এই সমস্ত কিছুর জন্য টপমেট তো আছেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে 11 সংক্রান্ত ভিডিও যখনই পোস্ট করব তোমাদের কাছে সেটার একটা জানান দেওয়া যাকে বলে যেন চলে আসে। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।